জিওগ্রাফি আর পলিটিক্স তোমার হচ্ছে পলিটি 40, আর বাকি 20 নম্বরের হচ্ছে তোমার সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে, সরি কি বলে ওটাকে, পেডাগোজি। ঠিক আছে, পেডাগোজি যেটা কালকে যেটা পড়িয়েছি। ঠিক আছে, তো আচ্ছা, সোহেলি বলেছে আপনার ক্লাসে দারুণ লাগে, থ্যাংক ইউ। তো আমরা আজকে প্রথমে পড়বো বৈদিক যুগ নিয়ে। দেখো, বৈদিক যুগ নিয়ে যদি আলোচনা করতে হয়, মেন মেন যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে বৈদিক যুগের ব্যাপারটা সম্পর্কে। ঠিক আছে, বৈদিক যুগ থেকে প্রথমত তোমাদের জানতে হবে যে বৈদিক যুগের দুটো পার্ট, মানে বৈদিক যুগের সময়কালটা কত। তো আমি এখানে লিখে দিচ্ছি, এই পিপিটিটা, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো আমরা এই যে বৈদিক যুগ যেটা বলি, ভেদিক এজ ইংরেজিতে, এটার দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে তোমার আদি বৈদিক যুগ, ঠিক আছে, এটার একটা পার্ট হচ্ছে আদি বৈদিক যুগ, এবং আরেকটা পার্টের নাম হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। কি বললাম বুঝতে পেরেছো তো? আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগের সময়কালটা হচ্ছে 1500 থেকে মোটামুটি ধরে রাখো 1100 বা 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে আদি বৈদিক যুগের সময়কাল, খ্রিস্টপূর্বাব্দ। আর পরবর্তী বৈদিক যুগটা আসছে ঠিক তারপরে, মানে ওই 1000 থেকে তোমার হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ। কি বললাম বুঝতে পেরেছো তো? এই হচ্ছে আমাদের বৈদিক যুগের কিন্তু সময়কাল। ঠিক আছে, কি বললাম, আদি বৈদিক যুগ এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ওকে, বেশ। ফাতেমা, আমি তোমার কমেন্টও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো, বৈদিক যুগকে যদি তোমাদের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে বৈদিক যুগকে ক ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটা হচ্ছে আদি বৈদিক যুগ এবং আরেকটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ক্লিয়ার? সময়কালগুলো কখনো কখনো আসে, তাও তোমরা সময়কালগুলো কিন্তু খাতায় লিখে রেখে দিও। ঠিক আছে, এবার আসো, এই যুগটার নাম কেন বৈদিক যুগ? এই যুগটার নাম বৈদিক যুগ শুধুমাত্র একটা কারণের জন্য। কারণ কি জানো? কারণ এই যুগে বেদ রচিত হয়েছে। যেহেতু এই যুগে বেদ রচিত হয়েছিল, তাই এই যুগটাকে বলা হয় বৈদিক যুগ। আর এই যে বেদ, এই বেদ শব্দটার অর্থ কি? বেদ শব্দটা এসে বিদ ধাতু থেকে। বিদ, আমার পিপিটিতেও দেখো দেওয়া আছে বিদ। এই বিদ শব্দের অর্থ কি? এই বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ক্লিয়ার সবার কাছে? এবার যেটা প্রশ্ন হচ্ছে, আমরা লাস্ট দিন পড়েছিলাম হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা পড়তে গিয়ে আমাদের ইন্টারনেটের প্রবলেমের জন্য তোমরা বহু কথা আবার শুনতে পাওনি। তো হরপ্পা সভ্যতা যেটা ছিল, এই হরপ্পা সভ্যতা হচ্ছে প্রাচীন ভারতের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা, বা আমরা বলতে পারি নাগরিক সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল আরবানাইজ সিভিলাইজেশন, বা আমরা বলতে পারি নাগরিক সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা। ভারতবর্ষের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। এটা মোটামুটি তোমরা সবাই জানো। আমি যখন হরপ্পা সভ্যতা পড়িয়েছিলাম, এই লাইনটা তোমরা খুব ভালো করে মনে রাখো। কিন্তু যখন এই বৈদিক যুগ শুরু হলো, এই বৈদিক যুগের সঙ্গে হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা কি জানো? বৈদিক সভ্যতা হচ্ছে কি? বৈদিক সভ্যতা হচ্ছে গ্রাম ভিত্তিক সভ্যতা। এই দেখো পিপিটিতে দেওয়া আছে, এটি সম্পূর্ণরূপে একটি গ্রাম ভিত্তিক সভ্যতা ছিল। অর্থাৎ বৈদিক সভ্যতা ছিল, কি বললাম, সম্পূর্ণরূপে একটি গ্রাম ভিত্তিক সভ্যতা। খেয়াল থাকবে তো? তাহলে হরপ্পা হচ্ছে প্রথমে নগর দিয়ে শুরু হচ্ছে, তারপরে আবার ভারতবর্ষ কি করছে না, ভারতবর্ষ গ্রামের দিকে কিন্তু এবার ট্রান্সফরমেশন হচ্ছে। ঠিক? 3 নাম্বার পয়েন্ট যেটা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো, লেখাগুলো এর চাইতে আমি বড় করতে পারবো না। ঠিক আছে, তোমরা একটু জুম করে নাও, দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এবার, না আমি মুছবো না আলেমা, কোনো চিন্তা নেই। এই লেখাটাই সমেত আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আমি এটা আগে প্রথমেই বলেছি, কোনো অসুবিধা হবে। এবার যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে, আমি যখন হরপ্পা সভ্যতা পড়িয়েছিলাম, তখন আশা করি তোমরা জানতে, মানে বলেছিলাম, আমি জানি না তোমরা শুনতে পেয়েছিলে কিনা, হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। কেন মাতৃতান্ত্রিক সভ্যতা? কারণ হরপ্পানরা কিন্তু বিভিন্ন নারী মূর্তির পুজো করত, আমরা তার প্রমাণ পেয়েছি। তাহলে হরপ্পানরা যেহেতু নারী মূর্তির পুজো করত, তাই তারা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। ঠিক তার উল্টো দিকে এই বৈদিক সভ্যতা, এটা ছিল কিন্তু পিতৃতান্ত্রিক সভ্যতা।
কি বললাম বুঝতে পেরেছো? পিতৃতান্ত্রিক মানে জাস্ট তোমরা ভাবো পিতৃতান্ত্রিক সভ্যতা, এই শব্দটা অর্থ হচ্ছে যে বৈদিক সভ্যতা ছিল পুরোপুরি কিন্তু পুরুষ কেন্দ্রিক। আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এটা মনে রাখবে। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, হরপ্পা সভ্যতার মানুষজন তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না, কিন্তু বৈদিক যুগের মানুষজন লোহার ব্যবহার জানতেন, মানে লোহার ব্যবহারটা প্রচলন হয়। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে হরপ্পার সঙ্গে বৈদিক যুগের এই কয়েকটা বেসিক ডিফারেন্স, মূল পার্থক্যগুলো একটু কাইন্ডলি তোমরা মনে রাখবে বা মাথায় রাখার চেষ্টা করবে। বৈদিক যুগ, এই যে বৈদিক যুগ নিয়ে আমরা আলোচনা করছি, এই বৈদিক যুগকে বলা হয় ভারত ইতিহাসের প্রথম ঐতিহাসিক যুগ। খাতায় লিখে রেখে দাও, এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু দেয় যে প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম ঐতিহাসিক যুগ কোনটাকে বলে। প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম ঐতিহাসিক যুগ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কিন্তু বৈদিক যুগ। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো স্যার কেন এই বৈদিক যুগকে ঐতিহাসিক যুগ বলা হয়? কারণ বৈদিক যুগের মানুষজন লিখতে জানতেন। তোমরা বলবে আমাকে, হ্যাঁ সে তো হরপ্পা সভ্যতার মানুষজন তো লিখতে জানতেন। হ্যাঁ জানতেন। হরপ্পা সভ্যতার মানুষজনও কিন্তু লিখতে জানতো, কিন্তু তাদের লিখিত উপাদান, মানে তারা যেটা লিখতো আমরা সেটা পাঠোদ্ধার করতে পারিনি। তাই হরপ্পা সভ্যতাকে বলা হয় কি জানো? বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আমি আগের দিন বোধহয় এই শব্দটা ব্যবহার করেছিলাম, এবার তোমরা অনেকেই হয়তো ইন্টারনেটের প্রবলেমের জন্য শুনতে পাও। তাই হরপ্পা সভ্যতাকে বলা হয় কি বললাম? প্রায় ঐতিহাসিক যুগ। হরপ্পা সভ্যতাকে আমরা বলতে পারি প্রায় ঐতিহাসিক যুগ। কেন বলতে পারি প্রায় ঐতিহাসিক যুগ মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ হরপ্পা সভ্যতার মানুষজন তারা কিন্তু লিখতে জানতো, কিন্তু তাদের যে লিখিত উপাদান যেটা ছিল, মানে তাদের লেখমালা, সেটা আমরা এখনো পর্যন্ত পাঠোদ্ধার করতে পারি। কিন্তু বৈদিক সভ্যতা হচ্ছে ভারত ইতিহাসের প্রথম ঐতিহাসিক যুগ। কেন বলা হচ্ছে বৈদিক যুগকে ভারত ইতিহাসের প্রথম ঐতিহাসিক যুগ? কারণ বৈদিক যুগের মানুষজন যারা ছিল, কারণ বৈদিক যুগের মানুষজন তারা কিন্তু এই লিখতে জানতো এবং তাদের লেখমালা আমরা পাঠোদ্ধার করতে পেরেছি। ঠিক। তা দেখো এখানে আমরা বৈদিক সভ্যতা পড়তে গিয়ে হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার যে কয়েকটা মূল যে পার্থক্য আমি সেগুলো বলে দিই। এবার আমরা আসবো বৈদিক যুগকে কেন বৈদিক যুগ বলা হয়? কারণ এই যুগে স্যার বেদ রচিত হয়েছে। আর তোমরা মোটামুটি সবাই ছোটবেলায় বাংলা মাধ্যমে পড়াশোনা করতে গিয়ে ওই নামটা সবার মনে আছে, কি বলো না? কি বলে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চারে বেদ, তাই তো নাকি? ঠিক বললাম তো? হুম, তাই তো? চারে বেদ। তখন চারে বেদ মানে চারটে বেদ। চারটে বেদ কি কি স্যার? চারটে বেদের মধ্যে একটা হচ্ছে ঋগ্বেদ, দেখো আর পিপিটিতে দেওয়া আছে। একটা হচ্ছে তোমার সামবেদ, দ্বিতীয় বেদ। তৃতীয় বেদটার নাম কি? যজুর্বেদ। আর চতুর্থ বেদটার নাম কি? অথর্ব। ঋগ্বেদ, এই যে ঋগ্বেদ যেটা প্রথম বেদ, এটা যেহেতু সবার আগে লেখা হয়েছে, তাই চোখ বন্ধ করে আমরা ঋগ্বেদকে বলতে পারি ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। একই না বলো? ঠিক তো? তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে সবচেয়ে প্রাচীনতম বেদের নাম কি, আমরা আশা করি উত্তর দিতে পারবো সবচেয়ে প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ, যেহেতু সবার আগে এটা লেখা হয়েছে। ঋগ্বেদে কতগুলো মন্ডল রয়েছে? মন্ডল মানে কি? এই মন্ডল মানে কিন্তু সারনেম নয়, এই মন্ডল মানে হচ্ছে অধ্যায়। ঋগ্বেদে কতগুলো মন্ডল রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? ঋগ্বেদে 10টা মন্ডল রয়েছে। এবং এই ঋগ্বেদের যে দশম মন্ডল রয়েছে সেখানে একটা সূক্ত রয়েছে যেটাকে আমরা বলে থাকি পুরুষ সূক্ত, যেটাকে আমরা বলে থাকি পুরুষ সূক্ত। এই যে পুরুষ সূক্ত, এই পুরুষ সূক্তটা কেন ইম্পর্টেন্ট? এই পুরুষ সূক্ততেই কিন্তু ওই বিষয়টার কথা বলা হয়েছে। কোনটা বলো না? জাতিভেদ প্রথার কথা। এটা পরীক্ষায় দেয়। এই যে আমাদের সমাজ, প্রাচীনকালে আমাদের সমাজ যে চারটে জাতিতে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা এলো কোত্থেকে? ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্ত।
ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ততেই কিন্তু এই কথাটা বলা হলো যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্রের জন্ম। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে এই যে চারটে জাতি বা জাতিভেদ প্রথা, তার প্রথম উত্থান ঘটলো এই ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে। আশা করি বুঝাতে পেরেছি। এবার আসো সামবেদ। স্যার সামবেদে কি আছে? সামবেদ হচ্ছে বেসিক্যালি সঙ্গীত। বৈদিক যুগে, এক সেকেন্ড দাঁড়াও, আমি ক্লাসে রয়েছি, ক্লাস থেকে বেরিয়ে ফোন করছি, ঠিক আছে? ক্লাস থেকে বেরিয়ে ফোন করছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সামবেদ, এটা হচ্ছে কি বলতো সঙ্গীত। সঙ্গীত মানে কি? যখন ওই বৈদিক যুগে যজ্ঞগুলো হতো, তখন এই সামবেদের যে মন্ত্রগুলো ছিল সেগুলো গানের আকারে গুনগুন করে গাওয়া হতো, তাই এটার নাম সামবেদ, অর্থাৎ সঙ্গীতের। কি বললাম বুঝতে পেরেছো তো? এবার আসো যজুর্বেদ, 3 নম্বর বেদ। যজুর্বেদটা কেন ইম্পর্টেন্ট? আমি ক্লাসে রয়েছি, ক্লাস থেকে বেরিয়ে ফোন করছি, ঠিক আছে? যজুর্বেদ, যজুর্বেদটা কেন ইম্পর্টেন্ট? যজুর্বেদটা যে কারণে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যজুর্বেদে যেটা রয়েছে যাগযজ্ঞ, যাগযজ্ঞ সম্পর্কিত যে আচরণগুলো রয়েছে, কিভাবে তুমি যাগযজ্ঞ করবে, তুমি যাগযজ্ঞ করার জন্য তোমার রিচুয়ালস গুলো কি রয়েছে সেটা জানার জন্য কিন্তু যজুর্বেদ। আর সবার শেষে রয়েছে অথর্ববেদ। এই অথর্ববেদে কি রয়েছে? ওই আর কি যা তোমরা জানো, যেটাকে ওই ট্রেনে বাসে দেখো, বশীকরণ, তন্ত্র সাধনা, হুম, এই সমস্ত বিষয়গুলোর কথা কিন্তু অথর্ববেদে রয়েছে। চারটে বেদ হয়ে গেল আমাদের, বৈদিক সভ্যতার জন্য বেসিক আইডিয়াটা হয়ে গেল। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বৈদিক যুগে, বৈদিক যুগে একটা সিস্টেম ছিল, যে সিস্টেমটার নাম হচ্ছে চতুরাশ্রম প্রথা। এই যে চতুরাশ্রম প্রথা, মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখবে, এই চতুরাশ্রম প্রথা, এই যে যেখানে তোমার হচ্ছে প্রথম জীবন তোমার ব্রহ্মচর্য পালন করতে হবে, জীবনের প্রথম 37টা বছর তুমি গুরুগৃহে বাস করবে এবং গুরুগৃহে থেকে তুমি সেখান থেকে ব্রহ্মচর্য মাধ্যমে তুমি পড়াশোনা শিখে গার্হস্থ্য জীবনে ফিরে আসবে, মানে সংসার জীবন, বিয়ে থা করে সংসার করবে। এবং তারপর জীবনের শেষ বয়সে গিয়ে তুমি বানপ্রস্থ বনে চলে যাবে, বনে গিয়ে আর সন্ন্যাস, শেষ জীবনটা সন্ন্যাস, অর্থাৎ তুমি সমস্ত কিছু মায়া, মানে ওই আর কি সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাসীর মতো করে তোমাকে জীবনটা শেষ করবে। এটাই হচ্ছে চতুরাশ্রম প্রথা। তো এই চতুরাশ্রম প্রথা সম্পর্কে তোমরা মনে রাখবে, এই চতুরাশ্রম প্রথা কিন্তু শুরু হচ্ছে আমাদের এই পরবর্তী বৈদিক যুগ থেকে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বৈদিক যুগ সংক্রান্ত কথা। আমার পিপিটিতে এইটুকুই আমি দিয়েছি, তার সঙ্গে আরো 2-3টে আমি এক্সট্রা ইনফরমেশন দেব। যাদুর্বেদ মানে হচ্ছে, যজুর্বেদ বলেছো ভাই বিপ্লব, যজুর্বেদ মানে হচ্ছে যজু। যজু মানে কি? যাগযজ্ঞ। বেসিক্যালি আমরা যে বেদ থেকে আমরা ওই যাগযজ্ঞ সংক্রান্ত তথ্যগুলো পাই সেটাকে বলা হয় যজুর্বেদ। কি বললাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঘটনা। এবার আমি তোমাদেরকে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে বৈদিক যুগ নিয়ে তো আমরা আলোচনা করলাম। এই বৈদিক যুগ কারা তৈরি করেছিলেন? মনে রাখবে এই বৈদিক যুগের স্রষ্টা হচ্ছে আর্যরা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈদিক যুগের স্রষ্টা কারা? আর্যরা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই আর্য শব্দটা বেসিক্যালি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে প্রশ্নটা। মনে রাখবে বৈদিক যুগের স্রষ্টা কারা, বৈদিক যুগ তৈরি করেছেন কারা? আর্যরা। আর এই আর্য শব্দটা মূলত জাতিগত অর্থে ব্যবহৃত হয়। কি বললাম? জাতিগত অর্থে ব্যবহৃত হয়, ঠিক? তাহলে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। এটা বহুবার, আমি আবারও বলছি, বহুবার বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে দিয়েছে যে আর্য শব্দটি মূলত কোন অর্থে ব্যবহৃত হয়। আর্য শব্দটা মূলত আমরা বলতে পারি জাতিগত অর্থে কিন্তু ব্যবহৃত হয়।
জাতিগত অর্থে আর্য শব্দটা কিন্তু ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, আর্য শব্দটা জাতিগত অর্থে কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ ইন রেশিয়াল পারপাস। আরে আর্যরা জাতির লোক, ঠিক আছে? ওকে, এটা তোমরা মনে রাখ। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু ঋগ বৈদিক যুগ ছিল পিতৃতান্ত্রিক যুগ, মানে বৈদিক যুগে যেহেতু পুরুষদের প্রাধান্য প্রতিষ্ঠা হয়, তাই স্বাভাবিকভাবেই বৈদিক যুগের যারা নারী, যারা ছিল নারী সমাজ, তারা কিন্তু খানিকটা হলেও একটু পিছিয়ে পড়ে। মেয়েদের অবস্থার অবনমন ঘটে কিন্তু বৈদিক যুগে। তা সত্ত্বেও বৈদিক যুগে আমরা কয়েকজন নারীকে দেখতে পাই যারা কিন্তু বলতে পারো স্ব মহিমায় বিরাজমান ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের লোপামুদ্রা, তাদের মধ্যে অন্যতম ছিলেন তোমার হচ্ছে বিশ্ববারা, ঠিক আছে? তাদের মধ্যে অন্যতম ছিলেন ঘোষা, ঠিক আছে? এই যে আমি বা অপালা, এনারা প্রত্যেকেই, এই লোপামুদ্রা বলো, বিশ্ববারা বলো, ঘোষা বলো বা অপালা, এনারা প্রত্যেকেই হচ্ছেন বৈদিক যুগের মহীয়সী নারী, যারা বৈদিক যুগের সেই সময়কার পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ করে তারা স্বস্বক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। এবার বৈদিক যুগের পর আমরা চলে যাব বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। দেখো, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম নিয়ে যদি আমি তোমাদের সাথে আলোচনা করি, তাহলে যে জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এই ধর্ম দুটো কে একত্রে বলা হয়, কি বলা হয়? প্রতিবাদী ধর্ম আন্দোলন। কি বলা হয় মাই ডিয়ার স্টুডেন্টস? প্রতিবাদী ধর্ম আন্দোলন। কারণ প্রতিবাদী শব্দটা বলতে কি বোঝায় তোমরা মোটামুটি সবাই জানো, প্রতিবাদ যারা করে তারাই হচ্ছে প্রতিবাদী। এখন তোমরা বলবে যে স্যার, এই বৌদ্ধ আর জৈন ধর্ম আপনি যেটা বলছেন প্রতিবাদী ধর্ম আন্দোলন, কেন স্যার এটাকে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হচ্ছে? কেন এটাকে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হচ্ছে? প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হচ্ছে এই কারণের জন্যই মাই ডিয়ার স্টুডেন্টস, যে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই দুটো ধর্মই মূলত বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম যেটা ছিল, সেই বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম যেটা ছিল, সেই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছে। এই যে একটু আগে বৈদিক যুগ তোমাদের পড়ালাম না, এই বৈদিক যুগে যে ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যবাদের কিন্তু বিকাশ ঘটেছে। আর এই ব্রাহ্মণ্যবাদ বৈদিক যুগ আমরা দেখলাম যেটা ঘটলো সেটা হচ্ছে জাতিভেদ প্রথা। এই জাতিভেদ প্রথা তীব্র আকার ধারণ করলো বৈদিক যুগে। জাতিভেদ প্রথা এই বৈদিক যুগে কিন্তু তীব্র আকার ধারণ করল, এবং শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়েরই কিন্তু অধিকার ছিল ধর্মচারণ করা। শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর লোক যারা ছিল তারাই কিন্তু ধর্মচারণ করার অধিকার। মানে ভাবো, একজন ক্ষত্রিয়, তার ইচ্ছে হয়েছে সে ঈশ্বর সাধনা করবে, কিন্তু সে করার অধিকার নেই, কারণ সে জাতির ক্ষত্রিয়। হ্যাঁ, ওর পিতা তোমার কমেন্ট দেখা আছে, কিন্তু তোমরা প্লিজ একটু মন দিয়ে ক্লাসটা শোনো। তোমরা যদি কন্টিনিউয়াসলি ভাবে কমেন্ট করে যাবে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ক্লাসটা কিছু বুঝতে পারবে। তাই যারা র্যান্ডম কমেন্ট করে আছো ক্লাসের মাঝখানে, তাদেরকে অনুরোধ করবো, ক্লাসের শেষে আমি লাস্ট 5 মিনিট দেবো, সৌরভ, লাস্ট 5 মিনিট দেবো, সেখানে তোমার যা যা প্রশ্ন, যা যা বই আমি বলে দেবো, বাট এখন ক্লাসটা শোনো। মাঝখানে কমেন্ট করে এইভাবে কিন্তু বারবার করে কমেন্ট করবে না, এটা তোমাদের ভালোর জন্যই বলছি। জাতিভেদ প্রথা তীব্র আকার ধারণ করে, মানে কি বললো, একজন বৈশ্য, তারও তো ইচ্ছে হয়, সেও তো বাড়িতে যাগযজ্ঞ করাতে চায়, সেও তো ঈশ্বরকে পুজো করতে চায়। কিন্তু এই বৈদিক যুগের যে ব্রাহ্মণ্য মতবাদ, সেটা পরিষ্কার বলে দিয়েছে না, ঈশ্বরকে ডাকার, যাগযজ্ঞ করার অধিকার একমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়। সমাজ তো শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায় মানুষ চালাচ্ছে। যুদ্ধ যখন করতে হচ্ছে তখন তো করছে যুদ্ধ কারা? ক্ষত্রিয়রা। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমাজের যে অর্থনীতি, তাকে নিয়ন্ত্রণ করছে কারা? বৈশ্যরা। আর শূদ্ররা, তারা ছাড়া কায়িক পরিশ্রম, কৃষিকাজ কে করবে? শূদ্ররা করবে, তাই না? অথচ এই তিনটে সম্প্রদায় সমাজে তাদের সমাজ গঠনে তারা মূল ভূমিকা রাখছে, অথচ অদ্ভুতভাবে তাদের ধর্মচারণ অধিকার। এই জায়গা থেকে উঠে আসলেন গৌতম বুদ্ধ, যিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রমুখ। গৌতম বুদ্ধ কি বললেন?
গৌতম বুদ্ধ যে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন, সেই বৌদ্ধ ধর্মের মূল কথা হচ্ছে কি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্বাগত। তিনি বলেন একজন ব্রাহ্মণও যেমন তার তার ধর্ম মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারে, একজন ক্ষত্রিয় বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারে, একজন বৈশ্য করতে পারে, শূদ্র করতে পারে। এই যে একটা সমাজে ব্যাপক পরিবর্তন ঘটে গেল গৌতম বুদ্ধের এই বৌদ্ধ ধর্মের প্রবর্তনের মাধ্যমে, অসংখ্য সাধারণ মানুষ যারা এতদিন ধরে ধর্মাচরণের জায়গা থেকে বঞ্চিত ছিলেন, তারা কিন্তু এবার এই বৌদ্ধ ধর্মের নাম লেখা। একই ঘটনা ঘটলো জৈন ধর্মের ক্ষেত্রে। তাহলে যেহেতু এই দুটো ধর্ম মানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদী আন্দোলন মানে ধর্ম আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল, তাই এই দুটোকে বলা হয় প্রতিবাদী আন্দোলন। দেখো গৌতম বুদ্ধ থেকে তোমরা যে জিনিসগুলো মনে রাখবে, গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ, আমার পিপিটিতে দেওয়া আছে। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে। তোমরা মোটামুটি সবাই জানো আজকের যে নেপাল, সেই নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ক্ষত্রিয় বংশের লোক, তার বাবার নাম ছিল শুদ্ধোধন। শুদ্ধোধন বেসিক্যালি যে ক্ষত্রিয় জাতি থেকে বিলং করতেন সেটা ছিল শাক্য ক্ষত্রিয় গোষ্ঠী। তার মায়ের নাম ছিল মহামায়া, বা আমরা তাকে মায়া দেবী নামেও চিনি। এবং যখন সিদ্ধার্থ জন্মালেন তার 7 দিনের মাথায় তার মা মারা, মায়া দেবী। তখন সিদ্ধার্থকে ছোটবেলা থেকে বড় করলেন যিনি, তিনি হচ্ছেন তার ধাত্রী মাতা মানে স্টেপ মাতা যেটাকে আমরা বলি। তার নাম ছিল প্রজাপতি গৌতমী। এই প্রজাপতি গৌতমী তিনি তার সম্পর্কে মাসি হন, তিনি সিদ্ধার্থকে বড় করলেন। এবার সিদ্ধার্থ সম্পর্কে খুব মজার গল্প বলি। সেটা হচ্ছে যখন সিদ্ধার্থ খুব ছোট, তো তার বাবা শুদ্ধোধন রাজা, বাবা রাজা বলে কথা, তো ছেলে তিনি কুষ্টি বিচার করেন। বিখ্যাত 4 জন জ্যোতিষীকে ডেকে আনলেন, বললেন দেখুন আমার ছেলের কুষ্টি থেকে বলুন তো ছেলে কি হবে। সেই 4 জন জ্যোতিষী সিদ্ধার্থের কুষ্টি দেখে বললেন যে হয় আপনার ছেলে বিরাট বড় রাজ চক্রবর্তী রাজা হবে, অথবা আপনার ছেলে সন্ন্যাসী। শুদ্ধোধনের কপালে ভাঁজ পড়ল। কোনো বাবাই কি চাই যে তার এত বড় রাজ্য পাঠ ছেলে সন্ন্যাসী বেরিয়ে যাক? তাই 16 বছর বয়সে শুদ্ধোধন যেটা করলেন, সিদ্ধার্থ বিয়ে দিই, হ্যাঁ বিয়ে দেওয়াটা একমাত্র সংসারী হয়ে গেলে আর কোনো চাপ। কি বললাম বুঝতে পেরেছো? 16 বছর বয়সে, হ্যাঁ ভালো আছে, আচ্ছা ঘুরে আসো। 16 বছর বয়সে সিদ্ধার্থের বিয়ে হলো যার সঙ্গে, তার নাম হচ্ছে যশোধরা। কি বললাম বুঝতে পেরেছো? 29 বছর বয়সে সিদ্ধার্থের একটি পুত্র সন্তান জন্ম। ঠিক আছে, আচ্ছা বলছি যে আমার কি ক্লাসে ইন্টারনেটের প্রবলেম হচ্ছে? একটু বলবে কোনো ইস্যু হচ্ছে? ঝটপট বলো তো। না, তাহলে তাহলে যার প্রবলেম হচ্ছে তার নিজে যে বলছো সমস্যা হচ্ছে, তুমি নিজের একটু ইন্টারনেট কানেকশনটা চেক করে নাও, ঠিক আছে? তো যে কথাটা বলছিলাম এবার, সেটা হচ্ছে যে সিদ্ধার্থ 29 বছর বয়সে তার একটি পুত্র সন্তান হল, তার নাম হচ্ছে রাহুল। তখনও কিন্তু তিনি বুদ্ধ হন। এবার একদিন সিদ্ধার্থ ঠিক করলেন যে তিনি তার রাজ্য দেখবেন। বাবা বললেন, শুদ্ধোধন বললেন, বা এই তো ছেলে শুভ বুদ্ধি হয়ে যাও, তুমি হবে মানে শুদ্ধোধন বলছেন তুমি হবে পরবর্তী রাজা, তোমাকে তো পুরো রাজ্য সামলাতে হবে, তুমি যাও তুমি রাজ্য দেখো। সিদ্ধার্থ রাজ্য দেখতে গিয়ে 4টে দৃশ্য দেখলেন। একজন জরাগ্রস্ত ব্যক্তি, একজন ব্যাধিগ্রস্ত ব্যক্তি, একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসী। এই যে প্রথম 3টে তিনি দৃশ্য দেখলেন, এই প্রথম 3টে দৃশ্য দেখার পর সিদ্ধার্থর একটা জিনিস খুব মনে হলো, যে জরাগ্রস্ত ব্যক্তিকে দেখলেন, যে মৃত ব্যক্তিকে দেখলেন, বা যে ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখলেন, এনাদের সাথে দুঃখ কষ্ট যন্ত্রণা কমন ছিল। কিন্তু যে সন্ন্যাসীকে দেখলেন সিদ্ধার্থ, সেই সন্ন্যাসীর মধ্যে অদ্ভুত একটা হাসি ছিল। সিদ্ধার্থ সেই সন্ন্যাসীকে জানতে চাইলেন যে থ্যাংক ইউ শুভ্র, যে আচ্ছা আপনার মুখে হাসির রহস্যটা, আমি তো এর আগে 3টে দৃশ্য দেখলাম, 3টে দৃশ্যতে যে মানুষগুলো ছিল সবাই দুঃখ ছিল, সবাই কষ্টে ছিল, সবাই যন্ত্রণায় ছিল, সবাই কাঁদছিল, আপনার মুখে হাসি কেন? সন্ন্যাসী বলেন, আমার হাসির রহস্য যদি তোমায় জানতে হয় না, আর তুমি যদি ওই লোকগুলোর মতো দুঃখ কষ্ট যন্ত্রণাকে এড়াতে চাও, তুমি তোমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবো। কোথায় বেরিয়ে যাও সন্ন্যাসী হয়ে। সিদ্ধার্থ 29 বছর বয়সে গভীর রাতে তার বাবা, তার স্ত্রী, তার পুত্র, তার মাসি মহাপ্রজাপতি গৌতমী সবাইকে বাড়ি রেখে দিয়ে ও রাজপ্রাসাদ থেকে দিয়ে, এই যে সিদ্ধার্থের বেরিয়ে যাওয়া, এটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। পরীক্ষায় আসে আর পিডিএফ এ দেওয়া আছে, আমি মার্ক করে। কত বছর বয়সে সিদ্ধার্থের মহাভিনিষ্ক্রমণ হয়? 29 বছর বয়স। এবং এরপর সিদ্ধার্থ গেলেন কোথায়? ওই যে বললাম, জীবনের মানে খুঁজতে গেছেন, দুঃখ কষ্ট যন্ত্রণাকে অ্যাভয়েড করতে হবে জীবন। আর আমাদের সিদ্ধার্থ তিনি 35 বছর বয়সে, কত বছর বয়স বললাম স্যার? 29 বছর বয়সে বাড়ি ছেড়েছেন,
35 বছর বয়সে আজকের আমাদের বিহার বলে যে রাজ্যটা রয়েছে, বিহারের একটা জায়গা রয়েছে, তোমরা মোটামুটি অনেক কিছু জায়গাটার নাম জানো, যেটা বুদ্ধ গয়া বা বোধ গয়া আমরা বলে থাকি। সেই বুদ্ধ গয়াতে বা বোধ গয়াতে নদীটার নাম হচ্ছে নৈরঞ্জনা নদী। যে নৈরঞ্জনা নদীর আজকের নাম হচ্ছে ফল্গু নদী। এই ফল্গু নদী হচ্ছে অন্তঃসলীলা। রামায়ণের সীতা আছেন না, সে রামায়ণের সীতা দেবী তিনি অভিশাপ দিয়েছেন ফল্গু। তাই ফল্গু নদী হচ্ছে অন্তঃসলীলা। অন্তঃসলীলা মানে কি? উপরটা বালি, তলায় জল। হাত বালি, উপরে বালি দেখতে পাবে, হাত যদি তুমি ঢুকিয়েছো তবে তুমি জলের সন্ধান। তো সে এই নদীটার নাম ছিল নৈরঞ্জনা, ফল্গু নদীর নাম হচ্ছে নৈরঞ্জনা নদী। বুদ্ধ গয়াতে এই নৈরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের তলায়, যেটা আমরা বলে থাকি পিপল ট্রি, তার তলায় বসে বৈশাখী পূর্ণিমার দিনে সিদ্ধার্থ কি লাভ করলেন? সিদ্ধার্থ যেটা লাভ করলেন সেটা হচ্ছে নির্বাণ। নির্বাণ লাভ। এবং এই যে তিনি নির্বাণ লাভ করলেন, এই নির্বাণ লাভ করার পরই তিনি হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন গৌতম বুদ্ধ। অর্থাৎ তিনি বুদ্ধত্ব অর্জন করলেন। বুদ্ধত্ব মানে কি? বুদ্ধ মানে শব্দের অর্থ হচ্ছে চরম জ্ঞান, অ্যাবসলিউট নলেজ। ব্যাস, কি বললাম বুঝতে পেরেছো তো? আর এই গৌতম বুদ্ধ হওয়ার পর তিনি যখন প্রথম আমাদের আজকে সারনাথ, যে সারনাথটা যে উত্তরপ্রদেশে রয়েছে, সেই সারনাথে তিনি তার প্রথম 5 জন ব্যক্তিকে তার ধর্ম শিক্ষা দিয়েছেন। সারনাথে তিনি যে প্রথম ধর্ম শিক্ষা দিলেন, এই ঘটনাটাই ধর্ম চক্র প্রবর্তন নামে পরিচিত। কি বললাম? ধর্ম চক্র প্রবর্তন নামে পরিচিত। এটা আমাদের পরীক্ষায় আসে যে ধর্মচক্র প্রবর্তন ব্যাপারটা কি। ওই যে বললাম, গৌতম বুদ্ধ হওয়ার পর তিনি যে 5 জন তার শিষ্য যে প্রথম যে ধর্ম শিক্ষা দিলেন, সেটাকে বলা হয় ধর্মচক্র। তাহলে এখান থেকে দেখো পুরো প্রশ্নটা তোমরা জেনে গেলে। সিদ্ধার্থ কোথায় অধিজ্ঞান লাভ করেছিল বা নির্বাণ লাভ করেছিল? বুদ্ধগয়াতে। কোন নদীর তীরে করেছিলেন? নৈরঞ্জনার নদীর তীরে। কোন গাছের তলায় করেছিলেন? পিপল বা অশ্বত্থ গাছ। প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল? সারনাথে হয়েছিল। ধর্মচক্র প্রবর্তন ব্যাপারটা কি? তিনি যার প্রথম 5 জন শিষ্যকে ধর্ম শিক্ষা দিলেন। এই তো হয়ে গেল বুদ্ধের জায়গা। এবার তোমরা বলবে যে স্যার গৌতম বুদ্ধের বাণীগুলো কি, ধর্ম মানে তার যে ধর্মীয় দর্শনটা। গৌতম বুদ্ধের ধর্মীয় দর্শন বেসিক্যালি দাঁড়িয়ে আছে 4টে সত্যের উপর। 4টে সত্য। বুদ্ধ এই 4টে সত্যকে বলেছেন আর্য সত্য। বুদ্ধ এই 4টে সত্যকে বলেছেন কি বললাম? বুদ্ধ এই 4টে সত্যকে বলেছেন আর্য সত্য। আর্য সত্য। এই আর্য সত্যগুলো কি কি? 4টে আর্য সত্য। বুদ্ধ বললেন আমাদের জীবন মানেই দুঃখময়। কি বললাম বুঝতে পেরেছো? বুদ্ধের আর্য সত্য 4টে। উনি বললেন জীবন মানেই দুঃখময়, আমাদের জীবন থাকলে দুঃখ আসবে। এবার লোকজন জিজ্ঞাসা করলো আচ্ছা দুঃখ কেন আসে? বুদ্ধ বললেন প্রত্যেকটা দুঃখের কারণ আছে। কারণটাকে বুদ্ধ বললেন সমুদায়া। অর্থাৎ বাবা তোমার জীবন থাকলে দুঃখ আসবেই, দুঃখের কারণ। ঠিক। থ্যাংক ইউ সাকি। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, লোকজন জিজ্ঞাসা করলো, বললো আমরা কি এই দুঃখে, আপনি বললেন দুঃখ আসবেই জীবন থাকলে, আপনি বললেন দুঃখের কারণ আছে সমুদায়, কিন্তু আমরা কি দুঃখকে প্রতিরোধ করতে পারি? বুদ্ধ বলেন হ্যাঁ অবশ্যই প্রতিরোধ করতে। আমরা চাইলেই দুঃখকে প্রতিরোধ করতে। বুদ্ধ একটা দর্শন দিলেন যেটা হচ্ছে নিরোধা। এই নিরোধা মানে কি? নিরোধা মানে হচ্ছে আমরা চাইলেই দুঃখকে প্রতিরোধ করতে। এবার লোকজন বললো প্রতিরোধ করার উপায় কি? বুদ্ধ বলেন উপায় আছে। সেই উপায়টা হচ্ছে কি? অষ্টাঙ্গিক, 8টা পথ। বুদ্ধ বলেন অষ্টাঙ্গিক মার্গ মানে 8টা পথ। এই 8টা পথ কি কি? বুদ্ধ বললেন তুমি যা কাজ করো, তুমি জীবনে যে কাজটাই করো না, সেই প্রত্যেকটা কাজের আগে সৎ বসি। মানে তুমি যখন পড়াবে তখন তুমি সৎভাবে পড়ানোর চেষ্টা, তুমি যখন পড়া শুনবে তখন তুমি সৎভাবে পড়াশোনার চেষ্টা, তুমি যখন খেলবে তখন তুমি সৎভাবে খেলো, তুমি যখন এন্টারটেনমেন্ট করছো তখন সৎভাবে করো। বুদ্ধ বলেন জীবনে যেটাই করো না সৎভাবে করো। জীবনে তুমি যদি কোনো একটা জিনিস খুব সৎভাবে করো, সৎভাবে চাও, দেখবে সেই জিনিসটা তোমার জীবনে হবেই হবে, আসবেই আসবে। মানে বুদ্ধের এই অষ্টাঙ্গিক মার্গের তত্ত্বটার সঙ্গে আমি শাহরুখ খানের ওই বিখ্যাত ওম শান্তি में ডায়লগটা রাখতেই পারি। अगर किसी चीज को तुम दिल से चाहते हो ना तो पूरा कायनात आ जाता है उसको तुम्हारे साथ मिला के। বুদ্ধ বললেন তুমি যদি কোনো জিনিস চাও, মন থেকে চাও যেটা আমার চাই, এবং তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, তোমার প্রচেষ্টা যদি সৎ হয়, উদ্দেশ্য সৎ হয়, প্রচেষ্টাও সৎ, তুমি জীবনে সেই জিনিসটা। কারণ দেখলে তো বুদ্ধের দর্শনের মধ্যে কোথাও কি আছে তোমাকে এই যোগ্য করতে হবে, এই আচার করতে হবে, এই উপাচার করতে হবে না, কোথাও কোনো জায়গায় বুদ্ধ কিন্তু একবারের জন্য এসব কথা বলেনি। বুদ্ধ বলেন তুমি যদি জীবনে ভালো হতে পারো, বুদ্ধ বলেন তুমি অহিংস হও। বুদ্ধের দর্শনের মূল কথা হচ্ছে অহিংসা। তিনি বলেন হিংসা করা চলবে না, তোমাকে কোনো প্রাণী হত্যা করা চলবে না, কোনো প্রাণীকে হত্যা করে তুমি কখনোই ধর্মীয় উদ্দেশ্য সিদ্ধি করতে পারো। হ্যাঁ, বুদ্ধ বলেন অহিংসা। বুদ্ধ বললেন তুমি যদি নিজে, ওই একটা কথা আছে না মানে আপনি ভালো তো জগৎ ভালো। বুদ্ধ বলেন যে তোমাকে নিজেকে ভালো হতে, তোমাকে নিজেকে সৎ হতে, তোমার সমস্ত প্রচেষ্টাগুলো সৎ।
তাহলে তুমি জীবনের দুঃখ কিন্তু অতিক্রম করবে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের জায়গা। এখানে আমার দেখো অষ্টাঙ্গিক মার্গের জায়গাটা বলা আছে, 4টে আর্য সত্যের কথা বলা আছে। আর এখানে দেখে নেবে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আছে। ত্রিরত্ন মানে বুদ্ধ, ধর্ম, সংঘ। এই যারা বুদ্ধ হয় তারা কিন্তু এই তিনটেকে তাদের ধর্মের ত্রিরত্ন বলে। বুদ্ধকে বলে, ধর্মকে বলে, আর সংঘকে বলে। দেখবে এটা বুদ্ধ ধর্মের শ্লোক আছে, সংস্কৃত বলে ওরা, যে সেটা হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ঠিক। এবার আসছে জৈন ধর্ম। দেখো জৈন ধর্ম যখন বৌদ্ধ ধর্ম চালু করেছিলেন গৌতম বুদ্ধ, জৈন ধর্ম যিনি বলতে পারো মানে জৈন ধর্মে তীর্থঙ্কর একটা কনসেপ্ট রয়েছে, তীর্থঙ্কর। এখন তোমরা বলবে স্যার এই তীর্থঙ্কর ব্যাপারটা কি? যারা ইতিহাসের লোক নও তাদের কাছে তো মনেই হবে স্যার তীর্থঙ্করের ব্যাপারটা কি। দেখো আমি খুব সহজে তোমাদেরকে বলে দিই। তোমরা জানো আমাদের হিন্দু ধর্মে কি আছে বলতো? অবতারবাদ আছে, আছে না? যে স্বয়ং বিষ্ণু তিনি 10টা অবতার তার ছিল, 10 অবতার। জৈন ধর্মেও কিন্তু তীর্থঙ্করের যে কনসেপ্টটা রয়েছে, সেই তীর্থঙ্কর মানে জৈনরা বিশ্বাস করে যে সাধারণ মানুষের পক্ষে জীবনে মোক্ষ লাভ করা সম্ভব। এই জন্য বিভিন্ন সময়ে পৃথিবীতে এই তীর্থঙ্কররা এসেছেন, যারা সাধারণ মানুষকে মোক্ষ লাভের যে পথ, তীর্থ পথ যেটা, সেই পথ দেখিয়েছে। তো জৈন ধর্মে এরকম 24 জন তীর্থঙ্কর রয়েছে টোটাল। পরীক্ষায় প্রশ্নটা দেয় যে জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর? 24 জন তীর্থঙ্কর আছেন। তার মধ্যে প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব, 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ জৈন, আর শেষ তীর্থঙ্কর 24তম তীর্থঙ্কর ছিলেন আমাদের মহাবীর জৈন, যার আসল নাম হচ্ছে বর্ধমান, এবং ইনি হচ্ছেন গৌতম বুদ্ধের সংস্কার। কি বললাম বুঝতে পেরেছ? পার্শ্বনাথ তিনি হচ্ছেন 23তম তীর্থঙ্কর, এবং এই পার্শ্বনাথ ইনি কিন্তু রক্ত মাংসের মানুষ ছিলেন। ইমরান, থ্যাংক ইউ ভাই। তাহলে এটা মনে রাখবে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি? জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। ইনি হচ্ছেন শেষ তীর্থ, মহাবীর। এবার তোমরা বলবে স্যার তাহলে বাকি 22 জন কি দোষ করলো? কারণ 24 জন যদি তীর্থঙ্কর হয়, আপনি স্যার প্রথম তীর্থঙ্করের নাম বলেছেন, 23তম তীর্থঙ্করের নাম বলেছেন, 24তম তীর্থঙ্করের নাম বলেছেন, মাঝখানে স্যার 22 জন তীর্থঙ্কর, তারা কি দোষ করলো? তাদের নাম বললেন না কেন? বললাম না এই কারণে পরীক্ষা আসে না, সিম্পল। স্যার 22 জনের মধ্যে কেউ ইম্পর্টেন্ট নয়? ইম্পর্টেন্ট আছে, একজন ইম্পর্টেন্ট আছেন, এবং তার নাম হচ্ছে মল্লীনাথ। এই যে মল্লী বা মল্লীনাথ বলা, ইনি হচ্ছেন 19তম তীর্থঙ্কর। তোমরা বলবে স্যার এই মল্লীনাথ 19তম তীর্থঙ্কর কেন? ইনি ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট, ইনি হচ্ছেন জৈনদের এই 24 জন তীর্থঙ্করের মধ্যে একমাত্র মহিলা তীর্থ। খেয়াল থাকবে তো? তাহলে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম আমি বলে দিয়েছি, 23তম তীর্থঙ্করের নাম বলেছি, 24তম তীর্থঙ্করের নাম বলেছি। এবার যদি বলি যে জৈনদের একমাত্র মহিলা তীর্থঙ্করের নাম কি? মল্লীনাথ, এবং তিনি কততম তীর্থঙ্কর ছিলেন? তিনি ছিলেন 19তম তীর্থঙ্কর। আশা করি বোঝাতে পেরেছি। পার্শ্বনাথ আর মহাবীর কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে পার্শ্বনাথ আর মহাবীরের আগে এই যে 22 জন তীর্থঙ্কর ছিলেন, ইনক্লুডিং ঋষভদেব, তারা আদৌ পৃথিবীতে এসেছিলেন কিনা, তারা আদৌ রক্ত মাংসের মানুষ ছিলেন কিনা, এ সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু এটা আমরা সবাই জানি যে পার্শ্বনাথ আর মহাবীর, এই দুজনেই কিন্তু ছিলেন রক্ত মাংসের মানুষ, তারা এই ধরাধামে এসেছে। পার্শ্বনাথ ছিলেন আমাদের বারাণসী আছেন, বারাণসী, এবং পার্শ্বনাথ তিনি জৈন ধর্মে যে মতবাদটা চালু করেছিলেন, সেই মতবাদটার নাম কি ছিল জানো? পার্শ্বনাথের যে জৈন ধর্মের মতবাদ, সেটার নাম ছিল চতুর্জাম। তোমরা বলে স্যার চতুর্জাম মানেটা কি? মানে হচ্ছে তিনি 4টে পথের কথা বলেন। সেই 4টে পথ কি কি? তিনি প্রথম পথ যেটা বললেন সত্য, মানে কি বলতো? সত্য কথা বলা, সদা তুমি সত্য কথা। দ্বিতীয় যেটা বললেন অস্তেয়, মানে কি? অস্তেয় মানে হচ্ছে চুরি না করা। কি বললাম বুঝতে পেরেছো? তৃতীয় তিনি যে পথটার কথা বললেন অহিংসা, মানে একই পথ, হিংসা না করা। আর চতুর্থ যে পথটা বললেন সেটা হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে, সে কোনো কিছুই তোমাকে যেন মানে কোনো জিনিস যেন তোমাকে আসক্ত, সংসারের প্রতি আসক্ত না। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু পরীক্ষায় দেয়। এই চতুর্জাম তত্ত্বটা কে চালু করেছে? চোখ বন্ধ করে আনসারে দাগ দেবে পার্শ্বনাথ। তাহলে পার্শ্বনাথের চতুর্জামটা আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর পার্শ্বনাথের পরই আসবেন মহাবীর। মহাবীর তিনি এই চতুর্জাম তত্ত্বের সাথে শুধুমাত্র একটা নতুন তত্ত্ব যোগ করে দিলেন, সেটা হচ্ছে কি? সে মানে 4টে তো ছিল পার্শ্বনাথের, এর সঙ্গে মহাবীর শুধুমাত্র একটাই অ্যাড করলেন। কি অ্যাড করলেন স্যার? মহাবীর বললেন ব্রহ্মচর্য। এই 4টের সঙ্গে তিনি এক্সট্রা একটা অ্যাড করলেন 5 নাম্বার, সেটা ব্রহ্মচর্য। ফলত চতুর্জামের সঙ্গে একটা এক্সট্রা অ্যাড করা, ব্রহ্মচর্য অ্যাড করা হলো। এর ফলে এটা হয়ে গেল কি? এটার নাম হয়ে গেল পঞ্চ মহাব্রত। মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, কি বললাম? পঞ্চ মহাব্রত। চতুর্জাম প্লাস হচ্ছে ব্রহ্মচর্য,
ইজ ইকুয়াল টু হয়ে গেল পঞ্চমহাব্রত। তাহলে পঞ্চমহাব্রতর কনসেপ্টটা কি আশা করি বোঝাতে পারছি। আর পার্শ্বনাথের যারা অনুগামী, পার্শ্বনাথ তাদেরকে বলেছেন যে তোমরা চাইলে শ্বেত বস্ত্র, সাদা পোশাক তোমরা কিন্তু পরিধান করো। মহাবীর বলেন না 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 না, একদম কোনো ধরনের কোনো পোশাক পরা যাবে। কি বললাম বুঝতে পেরেছো তো? মহাবীর বলেন পোশাক পরলে কি হবে, পোশাকের যে গ্রন্থিগুলো, পোশাক, এই পোশাকটা তোমাকে গ্রন্থিবদ্ধ করবে। তাই যারা মহাবীরের অনুগামী তারা কিন্তু কোনো পোশাক পরেন না শরীরে, তাদেরকে বলা হয় দিগম্বর। জানো তোমরা মোটামুটি সবাই। আর পার্শ্বনাথ যেহেতু বলেছেন যে তোমরা সাদা বস্ত্র পরবে, শ্বেত বস্ত্র, তাদের বলে শ্বেতাম্বর। তাহলে জৈন ধর্মের শ্বেতাম্বর দিগম্বর ব্যাপারটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। ব্রহ্মচর্য ব্যাপারটা যে ফিরোজ রহমান কিছুই না, ব্রহ্মচর্য ব্যাপারটা কিছুই না। ব্রহ্মচর্য মানে হচ্ছে সেলিব্যাসি, অর্থাৎ তোমাকে সারাটা জীবন ধরে কৌমার্য ব্রত যেটা সেটা তোমাকে বজায় রাখতে হবে। ঠিক আছে, বেশ। এবারে দেখো মহাজনপদ। আমি তোমাদেরকে প্রথমত বলে রাখি, মহাজনপদ যেটা রয়েছে 16টা মহাজনপদ, এই 16টা মহাজনপদগুলো দেখো, আমি এখানে 16টা মহাজনপদের নাম, তাদের রাজধানী, তাদের বর্তমান লোকেশন, মানে বর্তমানে ভারতে কোথায় অবস্থিত, এবং কিছু কিছু মহাজনপদের গুরুত্বপূর্ণ যেগুলো তাদের রাজা রাজরাদের নাম আমি উল্লেখ করে দিয়েছি। এগুলো তো তোমরা নিজেরাই পিডিএফ থেকে পড়ে নিতে পারবে, এগুলো কি আমাকে আর এখানে ডিকটেট করার কোনো প্রয়োজন আছে? ভদ্রবাবু ছিলেন বাপি জৈন সন্ন্যাসী আছে, ঠিক আছে। হ্যাঁ শর্মিলা, অবশ্যই তুমি কপিতে লিখতেই পারো, ঠিক আছে। হ্যাঁ বলো, বলছি এইগুলো কি তোমরা পড়ে নিতে পারবে তো? বেস্ট কনসেপ্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ এখানে কিছুই না, মহাজনপদগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে, 16টা মহাজনপদের নাম এবং রাজধানী। আমার মনে হয় না এটাতে আমার কিছু বলার বা বোঝানোর আছে, বরঞ্চ এই মহাজনপদগুলো সম্পর্কে আমি এক্সট্রা 2-3টি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা ইতিহাসের লোকজন নও তারা প্রশ্ন, তাদের মনে এই প্রশ্ন হতেই পারে যে স্যার আপনি মহাজনপদ বলছেন, মহাজনপদ ব্যাপারটা তো স্যার আপনি বললেন না। মহাজনপদ শব্দটার অর্থ খুব সহজ। জনপদ বলতে কি তোমরাই বলো? জনপদ, মহাজনপদের থেকে তোমরা এই শব্দটা নিয়ে নাও, জনপদ। এই জনপদ মানে কি বোঝায়? জনপদ মানে হচ্ছে যেখানে জনগণের বসতি আছে, তাই তো, যেটা আমরা লোকালয় বলে থাকি, একই না? ঠিক বলেছি তো? যেখানে মানুষ থাকে, জনবসতি আছে। আর তার সঙ্গে যদি মহা যোগ করে দিই তাহলে অনেকগুলো জনপদ মিলে, অনেকগুলো জনপদ মিলে যখন একটা বিরাট আকৃতি তৈরি হয়, সেটাকে বলে মহাজনপদ। খুব সিম্পল। এই যে 16টা মহাজনপদ ছিল, আমি বলে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে 16টা মহাজনপদ ছিল, এই 16টা মহাজনপদ যে সময়টায় গড়ে উঠছে সেটা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ। শুনে রাখো, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, 600 খ্রিস্টপূর্বাব্দ। তার মানে জাস্ট একটা তোমরা হিসেব মিলিয়ে নাও, বৈদিক যুগ ঠিক যে সময়তে গিয়ে শেষ হচ্ছে, ঠিক সেই সময় থেকে কিন্তু এই মহাজনপদগুলো গড়ে উঠছে। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করে মহাজনপদের সময়কাল বলতে কোন যুগটাকে বলা হয়, যদি তোমাদেরকে প্রশ্ন করে যে মহাজনপদের সময়কাল বলতে কোন সময়টাকে বলা হয়, তাহলে আমরা কি বলবো? এজ অফ মহাজনপদ, এজ অফ মহাজনপদ। মাই ডিয়ার স্টুডেন্টস, এজ অফ মহাজনপদ বলতে কোন সময়টা বলা হয়? 600 খ্রিস্টপূর্বাব্দ, রাইট? হ্যাঁ, রাজধানীগুলো বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? 600 খ্রিস্টপূর্বাব্দকে বলা হয় এজ অফ মহাজনপদ। এটা পরীক্ষায়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এই যে মহাজনপদগুলো যখন গড়ে উঠলো পুরো ভারতবর্ষ, তখন ভারতবর্ষে আরো একটা ঘটনা ঘটলো, কি জানো? ভারতবর্ষে তখন সেকেন্ড আরবানাইজেশন ঘটলো, মানে দ্বিতীয়বার নগরায়ন হলো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও। ভারতবর্ষে দ্বিতীয়বার নগরায়ন ঘটলো। আচ্ছা, নগরায়ন মানে তোমরা সবাই জানো, নগর জীবনের সূচনা ঘটলো। দ্বিতীয়বারের জন্য নগর জীবন, প্রথমবার যদি তোমাদের প্রশ্ন করি আমি, সবাই উত্তর দাও। প্রাচীন ভারতবর্ষে প্রথম নগরায়ন কোন সভ্যতার আমলে ঘটেছিল? ঝটপট উত্তর দাও, বলো। ভেরি গুড, কিন্তু সবাই ঠিক উত্তর দিচ্ছ, প্রত্যেকে ঠিক উত্তর। তাহলে হরপ্পা সভ্যতার সময় থেকে ভারতবর্ষে প্রথম নগরায়ন শুরু হচ্ছে। নগরায়ন দ্বিতীয়বার থেমে আছে কোন আমলে? বৈদিক আমলে, তাই তো নাকি? কারণ কারণ তোমার বৈদিক যুগে আমরা দেখলাম ওই ইসে হলো, গ্রামীণ সভ্যতা তৈরি হলো। আর বৈদিক যুগের শেষ পর্বে গিয়ে যখন এই 16 মহাজনপদ শুরু হচ্ছে, তখন সেখান থেকে দ্বিতীয়বার নগরায়ন বুঝতে পেরেছি। এই তো 16টা মহাজনপদের রাজধানীগুলো একটু পড়ে নিয়ে তাহলে আমি মৌর্যটা একটু পড়ে দিতে পারতাম, ঠিক আছে। আশা করি এগুলো, এই কয়েকটা এক্সট্রা ইনফরমেশন ছিল। আর এই যে 16টা মহাজনপদ আমি তোমাদের বললাম না, 16টা মহাজনপদের ভেতর তোমরা মনে রাখবে শুধুমাত্র একটা মহাজনপদ ছিল দক্ষিণ ভারতে অবস্থিত। আমার পিপিটি তো দেওয়া আছে, চাপ নেই তোমাদের, তো আমি বলে দিচ্ছি।
16টা মহাজনপদের ভেতর একমাত্র যে মহাজনপদরা ছিল, বলে দিচ্ছি, একমাত্র যে মহাজনপদটা ছিল দক্ষিণ ভারতে, সেই মহাজনপদটা হচ্ছে অসমক। একটু খাতায় লিখে রেখে, অসমক। এই যে অসমক, এটা হচ্ছে একমাত্র মহাজনপদ, এই যে যেটা ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, একমাত্র মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। আর কোনো মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল না। এবং অসমক এটা কিন্তু আমরা বলতে পারি গোদাবরী বলে যে নদীটা ছিল, সেই গোদাবরী নদীর উপত্যকায় অসমক মহাজনপদটা গড়ে উঠেছে। আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ছিল দুটো মহাজনপদ, এই দেখো, একটা হচ্ছে গান্ধার, একটা কম্বোজ। এই দুটো মহাজনপদ ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। বাকি তাহলে অসমক হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের দুটো মহাজনপদ গান্ধার এবং কম্বোজ। তাহলে আমি তোমাদের যদি বলি যে এই তিনটে মহাজনপদ বাদ দিলে, গান্ধার, কম্বোজ আর অসমক বাদ দিলে, বাকি 13টা মহাজনপদ, 16টার ভেতর বাকি 13টা মহাজনপদ বেসিক্যালি কোথায় অবস্থিত স্যার? উত্তর ভারতে অবস্থিত, তাই তো? উত্তর ভারতে অবস্থিত। তাই যদি তোমাদেরকে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্নটা করে, যে 16টা মহাজনপদের ভেতর ভারতের কোন অংশে সবচেয়ে বেশি মহাজনপদ অবস্থিত ছিল, তোমরা সবাই উত্তর করতে পারবে? উত্তর ভারত। প্রাচীনকালে এই উত্তর ভারতকে বলা হতো, যে নামে ডাকা হতো সেই নামটা ছিল আর্যাবর্ত। এই আর্যাবর্ত নামে ডাকা হতো, উত্তর ভারতকে আর্যাবর্ত বলে। তাই অপশনে যদি আর্যাবর্ত থাকে, উত্তরটাও আর্যাবর্ত। ক্লিয়ার সবার কাছে? বাকি তোমরা রাজধানীগুলো একটু দেখে নিও। হ্যাঁ, রাজধানীগুলোই থেকে প্রশ্ন, রাজধানীগুলো একটু দেখে নিও। 16টা মহাজনপদ। এবার এই 16টা মহাজনপদের ভেতর সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হিসেবে যেটা উঠে আসলো সেটা মগধ। এখন প্রশ্ন হয়, স্যার মগধ যে উঠে আসলো, মগধে কটা রাজবংশ ছিল? মগধে আমি তোমাদের একদম সংক্ষেপে বলে দিই, গল্পের মতো করে। মগধে প্রথম রাজবংশ ছিল হরজঙ্ক রাজবংশ। আর এই হরজঙ্ক রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল বিম্বিসার, যার উপাধি ছিল সৈনিক। বিম্বিসারের পর যিনি আসলেন তার নাম হচ্ছে অজাতশত্রু, তিনি হরজঙ্ক বংশের রাজা। হরজঙ্ক বংশের আরেকজন রাজার নাম আমি বলবো, আমার পিপিটিতে দেওয়া নেই। মগধের দুটো রাজধানী ছিল, আজকের যেটা হচ্ছে রাজগৃহ। শোনো, এই রাজগৃহ কোথায় জানো? রাজগৃহর আজকের নাম হচ্ছে রাজগীর। বিহারে রাজগীর আছে না, রাজগীর, সে রাজগীর। এই রাজগৃহ হচ্ছে মগধের প্রথম রাজধানী। মগধের পরবর্তীকালে রাজধানীটা স্থানান্তরিত হলো পাটলিপুত্র। এই পাটলিপুত্রের আজকের নাম কি মাই ডিয়ার স্টুডেন্টস? পাটলিপুত্রের আজকের নাম হচ্ছে পাটনা। পাটলিপুত্রের আজকের নাম হচ্ছে পাটনা। এই পাটলিপুত্র হচ্ছে মগধের পরবর্তীকালের রাজধানী। পরীক্ষায় এই প্রশ্নটা দেয় যে কোন রাজার আমলে মগধের রাজধানী বা রাজগৃহ থেকে পাটলিপুত্রতে স্থানান্তরিত হয়। এই প্রশ্নটা পরীক্ষায় দেয়, যে রাজার আমলে মগধের রাজধানী পাটলিপুত্র থেকে, সরি, রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়, সেই রাজার নাম ছিল উদয়ীন। এই যে আমি লিখে দিলাম, এই উদয়নের আমলে মগধের রাজধানী শিফট হলো রাজগৃহ থেকে পাটলিপুত্র। বোঝাতে পেরেছি? উদয়ীন কোন বংশের রাজা ছিলেন? উদয়ীন ছিলেন কিন্তু হরজঙ্ক বংশের। ঠিক, হরজঙ্কর পর মগধে যে রাজবংশটা বসে তার নাম শিশুনাগ বংশ। এই শিশুনাগ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল শিশুনাগ। আর মগধের শেষ রাজবংশ যেটা ছিল নন্দ বংশ, এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। আর এই নন্দ বংশের শেষ রাজার নাম ছিল ধননন্দ। এই ধননন্দকে হারিয়েই এই নন্দ বংশের শেষ রাজা ধননন্দ ছিল ভীষণ অত্যাচারী। এনার অত্যাচারে সাধারণ মানুষ একেবারে ভীষণভাবে অত্যাচারিত ছিল। বুঝতে পেরেছ? আজকের বাংলার লোকজন যেন বুঝতে পারছে। তো নন্দ বংশের পর নন্দ রাজা ধননন্দকে সরিয়ে, ঠিক আছে, মানে মগধের মানুষরা শান্তি দেওয়ার জন্য ধননন্দকে সরিয়ে নতুন যে ডাইনাস্টিটা প্রতিষ্ঠা করলেন তার নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক, হ্যাঁ, মৌর্য সাম্রাজ্য। তাহলে মৌর্য সাম্রাজ্যে যদি বলে প্রতিষ্ঠাতার নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন কার সাহায্যে করলেন? কৌটিল্যের সাহায্যে। তোমরা জানো এই কৌটিল্যের আরেকটা নাম কি? কৌটিল্যের আরেকটা নাম হচ্ছে চাণক্য। কৌটিল্যেরই আরেকটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের আরেকটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এই কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত এই ভদ্রলোকের একটা বই রচনা করেছিলেন, তোমরা সবাই মোটামুটি জানো। সেই বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এবং এই কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, এনাকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। খাতায় লিখে রেখে, ভারতের মেকিয়াভেলি। তাহলে প্রশ্নটা দেয়, ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তার লেখা বইটার নাম কি? অর্থশাস্ত্র।
চন্দ্রগুপ্ত মৌর্যের পর মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় রাজা হলেন চন্দ্রগুপ্তের ছেলে, যার নাম হচ্ছে বিন্দুসার। আর এই বিন্দুসারের পর যিনি মৌর্য সাম্রাজ্যের রাজা হলেন তার নাম হলো অশোক। অশোকের আমলে একমাত্র যে ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা একমাত্র যুদ্ধ এই ভদ্রলোক করেছিলেন, একটাই যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধটার নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। খুব ভালো করে মনে রাখবেন, অশোকের আমলে একটাই যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধটা অশোক করেছিলেন এবং এই কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ মারা যায়। ঠিক আছে, তিনি মানে প্রচুর মানুষ মারা যায়। এটা দেখার পর অশোকের মনে হলো না যুদ্ধ করা ঠিক নয়। কি বললাম বুঝতে পেরেছি? তাই অশোক যুদ্ধ ছেড়ে যেটা করেছিলেন ধর্ম প্রবর্তন, ধর্ম। তবে এখানে বলে রাখি, চন্দ্রগুপ্ত মৌর্য এই যে ভদ্রলোক, তিনি কিন্তু শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছেন। বিন্দুসার ইনি শেষ জীবনে আজীবিক বলে একটা ধর্ম ছিল, আজীবিক। তোমরা বলবে স্যার আজীবিক ধর্মটা আপনি বলেননি, বলে দিচ্ছি। বিন্দুসার আজীবিক ধর্ম গ্রহণ করেছিলেন, আর অশোক তিনি শেষ জীবন, মানে তিনি শেষ জীবন না, তিনি বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছেন। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন এবং এই অশোকের হাত ধরেই বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ ছাড়িয়ে ভারতবর্ষের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় কিন্তু ছড়িয়ে। কারণ অশোক যদি না থাকতেন তাহলে বৌদ্ধ ধর্ম কোনোদিনই ভারতবর্ষের বাইরে বেরিয়ে মানে এতখানি কি বলবো জনপ্রিয় হতে পারত না বা আন্তর্জাতিক ধর্মে পরিণত হতে কিন্তু পারত না। ক্লিয়ার সবার কাছে? মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা অশোক মারা যাওয়ার পর থেকেই, মানে অশোকের পর যারা সিংহাসনে বসেন তারা প্রত্যেকেই ছিলেন অযোগ্য শাসক। তাই সে ওই জানো তোমরা, অযোগ্য শাসক যদি অযোগ্য হয় তাহলে সেই রাজ্যের মানুষের কি অবস্থা হয় আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের বাঙালি নিজে কেউ ভালো জানে না এই মুহূর্তে। তো যাই হোক না কেন, শেষ মৌর্য সম্রাট যিনি ছিলেন তার নাম বৃহদ্রথ। মনে রাখবে ইনি হচ্ছেন লাস্ট মৌরিয়ান রুলার, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ। এবং এনাকে সরিয়ে এই মৌর্যদের জায়গায় একটা নতুন রাজবংশ আসে, তার নাম হচ্ছে শুঙ্গ রাজবংশ। এই হচ্ছে মোটামুটি আমার আজকের আলোচনা। তবে তার আগে আমি তোমাদেরকে বলে দিই আজীবিক ধর্মটা। দেখো, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মতোই একটা প্রতিবাদী আন্দোলন হিসেবে উত্থান ঘটেছিল এই আজীবিক ধর্ম। এই আজীবিক ধর্মের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে গোশাল। ভদ্রলোকের নাম হচ্ছে গোশাল, গয়কার তালব্যস্য আকার ল, গোশাল মঙ্খলি পুত্র, গোশাল মঙ্খলি পুত্র। ঠিক আছে, ম অনুসার খ লয় দীর্ঘি বয়হসু তয়, গোশাল মঙ্খলি পুত্র। এই আজীবিক ধর্মের কনসেপ্টটা কি? আজীবিক ধর্মের কনসেপ্ট হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে আজীবিকরা বিশ্বাস করে, কি বিশ্বাস করে জানো? যা আছে কপালে দেখা যাবে সকালে। অর্থাৎ আজীবিকরা মনে করে আজীবীরা হচ্ছে ভীষণ রকম ভাবে তারা তারা নিয়তিবাদ, তারা নিয়তিবাদ। আজীবিকরা বিলিভ করে বললাম তোমার যা কপালে আছে, ঠিক আছে, তোমার যদি কপাল রানু মন্ডল চওড়া হয় তাহলে তুমি ইন্ডিয়ান আইডলে চলে যাবে একটা গান গেই। ঠিক আছে, আর আর কি বলবো, এটাই ঘটনা, আর বেশি কিছু বলতে পারবো না। এই হচ্ছে আমার আজকের আলোচনা। ঠিক আছে, তো একদম এই হচ্ছে আমার আজকের আলোচনা। ঠিক আছে, হ্যাঁ আজীবিকরা ভাগ্যে বিশ্বাস। যার কি বলছে আপনার খুব ভালো লাগছে স্যার, একটু বোরিং লাগছে না? ঠিক 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 কৌশিক,